কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারে সই করে দিল রিয়া। পাশে রিয়ার এক্স হাজব্যান্ড অনুভব দাঁড়িয়ে। রিয়া সই করে দিয়েছে দেখে হয়তো ভীষণ শান্তি পেল অনুভব, তবে রিয়ার মুখের অভিব্যক্তি কেউ বুঝতে পারল না। একটা কাগজে পেনের ঘষায় করা সইটায় আলাদা করে দিল দুটো মানুষের পথ। অনুভব বেশ ক্যালকুলেটিভ পারসন। মিউচুয়াল ডিভোর্সের আয়োজন করেছে সে, না হলে হাজারবার এই কোর্টের ঝামেলা পোহাতে বেশ বেগ পেতে হতো তার। একটা বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার অনুভব, এই জন্যই বোধহয় লাভ ক্ষতির হিসেবটা সে ভালো করেই বোঝে। প্রতি মাসে অ্যালমানি পেয়ে যাবে তুমি, তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অনুভবের কথায় রিয়া একবার নজর ফেরালো অনুভবের দিকে। এই মানুষটার সাথে 3টে বছর সংসার করেছে সে, ভালোবেসেছে নিজের সবটুকু দিয়ে। নিজের পছন্দের তোয়াক্কা না করে অনুভবের পছন্দকে প্রায়োরিটি শীর্ষে স্থান দিয়েছে সব সময়। কিন্তু এত কিছু করেও বোধহয় মনটা ছুঁতে পারল না রিয়া। রিয়ার আক্ষেপ হতে লাগলো খুব। মনের ভিতরটা খুবলে খুবলে খাচ্ছে অপূর্ণতা আর পরাজয়ের গ্লানি। আমার কোনো টাকার দরকার নেই অনুভব। তা বলে তো হয় না, ডিভোর্সের পর অ্যালমানি মাস্ট। পরে তো আর বলতে পারবে না যে আমি তোমাকে ঠকিয়েছি। এই পর্যায়ে রিয়ার ঠোঁটে তাচ্ছিল্য ভরা হাসি ফুটল। তুমি আমায় ঠকাওনি অনুভব? বুকে হাত রেখে বলো দেখি, তুমি অনুভব বসু তোমার সদ্য প্রাক্তন স্ত্রী রিয়া বসুকে কি কোনোদিনও ঠকাওনি? অনুভব শঙ্কিত নয়নে রিয়ার দিকে তাকালো। হয়তো কিছুটা ভয় কাজ করছে তার ভিতরে। আমি তোমাকে ঠকাইনি রিয়া, তুমি নিজের ইচ্ছেতে। নিজের ইচ্ছাতে? নিজের ইচ্ছাতে আমি তোমায় ডিভোর্স দিয়েছি অনুভব? এটা মিউচুয়াল ডিভোর্স রিয়া। হ্যাঁ, মিউচুয়াল, যেখানে আমার হয়ে মতামতটা তুমিই দিয়ে দিলে। 3 বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলে আজ। তুমি কি আমায় একবারও জিজ্ঞেস করেছিলে অনুভব যে আমি কি চাই? তুমি শুধু বললে তোমার আর আমার মেন্টালিটি ম্যাচ করে না, আমাদের বেড়ে ওঠার ধরন, আমাদের চিন্তা ভাবনা সব আলাদা। আমি ছোট শহরে বড় হয়েছি, আর তুমি এই বিলাসবহুল চাকচিক্যময় শহরে। আমি তোমার কাছে কি হঠাৎ করে এতটাই অযোগ্য হয়ে পড়লাম যে একদিনের একটা ছোট্ট খাবার টেবিলের বৈঠকেই তুমি আমায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে? দেখো রিয়া, একটা কথা আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। তোমার প্রতি আমার দায়িত্ববোধ থেকে যতটুকু করা সম্ভব আমি করেছি, কিন্তু এর থেকে বেশি আমার কাছ থেকে তুমি এক্সপেক্ট করো না। এমন কথাও বলেছিলাম। এখন এসব মিনিংলেস কথা বলে সবাই নষ্ট করো না। বিরক্তির সহিত কথাগুলো বলেই ফ্ল্যাটের মেন দরজা খুলে বেরিয়ে গেল অনুভব। রিয়া চুপ করে গেল। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মেঝের দিকে, অতঃপর হেঁটে চলে গেল নিজের রুমে। গত 13 দিন ধরে অনুভব আর রিয়া আলাদা ঘরে থাকছে। রিয়া রুমে ঢুকে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পরখ করল। কলেজের সেই সুন্দরী রিয়া, মা বাবার সে আদুরে কন্যা যাকে ভালোবেসে বাবা রিয়ামণি বলে ডাকত। সে অনুভবের সংসারে এসে নিজের সমস্ত পরিচয় আর অস্তিত্ব ভুলে অনুভব বসু স্ত্রী হয়ে উঠেছিল কেবল। রিয়া হাত থেকে সমস্ত চুড়ি, শাখা পলা, শাশুড়ি দেওয়া মোটা স্বর্ণের বালা সব একে একে খুলে রাখল। গলার মঙ্গলসূত্র, যেটা অনুভব তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিল, এবং রিয়া যা গত 1 বছরে একবারও গলা থেকে খুলেনি, সেটাও খুলে রেখে দিল। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়াতেই সিঁথির সিঁদুরটুকু ধুয়ে চলে গেল। রিয়া কাঁদছে না, কান্না পাচ্ছে না তার। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি খুলে একটা তাঁতের 3 পিস পরল রিয়া। ফর্সা শরীরে মেরুন রঙের ড্রেসটা তাকে বেশ মানিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অবিবাহিতা নারীর ন্যায় সাজিয়ে তুলল সে। চোখে কাজল, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে নিউড শেডের লিপস্টিক। নিজের প্রয়োজনীয় সব কাগজপত্র আর কাপড় লাগেজ গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল রিয়া। ঘরের আনাচে কানাচে অনুভব আর রিয়ার যতগুলো একসাথে ছবি ছিল সবগুলো এক এক করে ফটো ফ্রেম থেকে বের করে নিজের কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটায় ভরে নিল সে। অতঃপর একটা নীল রঙা গিফট র্যাপ মোড়ানো ছোট্ট বক্স ডাইনিংয়ের উপরে রেখে রিয়া বেরিয়ে গেল অনুভবের ফ্ল্যাট থেকে।
নিজের বাবার বাড়ি জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে লাগলো রিয়া। হুট করে চোখে পড়ল এক নবদম্পতির দিকে। মেয়েটার হাতের গাঢ় লাল মেহেন্দির রং, কপালে মোটা করে পড়া সিঁদুর আর বেশভূষা দেখে রিয়া ধরে নিল তাদের নতুন বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েটাকে কানে কানে কিছু একটা বলছে, আর মেয়েটা তা শুনে খিলখিলিয়ে হাসছে। রিয়ার মনে পড়ল ৩ বছর আগের কথা, যখন রিয়া আর অনুভবের পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। অনুভব বরাবরই চুপচাপ আর গোছালো। রিয়ার সাথে বিয়ের পর রিয়াকে নিয়ে কলকাতায় চলে আসে অনুভব। নিজের কেনা ফ্ল্যাটে ওঠে রিয়াকে নিয়ে। শুরুতে রিয়া হিমশিম খেত, সংসারের এত কাজ গুছিয়ে উঠতে পারত না। আস্তে আস্তে সবটাই শিখে নেয় রিয়া। তবে এসবে অনুভবের থেকে নিন্দা বা প্রশংসা কোনোটাই পায়নি রিয়া। অনুভবের এমন ঠান্ডা আচরণে রিয়ার শুরুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে অনুভব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। প্রশংসা হোক বা নিন্দা, কোনোটাই মুখ ফুটে বলবে না। রিয়া এমন নীরব অনুরাগের অভ্যস্ত হয়ে উঠেছিল। তবে রিয়ার ভুল ভাঙে আজ থেকে ঠিক 9 দিন আগে, যখন সে দেখতে পায় অনুভবের ফোনে ওয়াইফি লিখে সেভ করা নাম্বারটা তার নয়, অন্য কারোর। বিয়ের 3 বছর পরেও অনুভবের এমন শীতল আচরণ, স্ত্রীরূপের একটু তারিফ বা তার রান্নার তারিফ না করা, কোথাও ঘুরতে নিয়ে না যাওয়া, সবটার মানে স্পষ্ট হতে থাকে রিয়ার কাছে। রিয়া সেদিন অনেক কেঁদেছিল। অনুভবকে বলেছিল তার অফিসে জরুরি কাজ আছে, আজ ফিরতে পারবে না। রিয়া বুঝে নিয়েছিল অনুভব তার প্রিয় নারীর সাথে সেই সময় এক মধুময় রজনী কাটাতে ব্যস্ত ছিল, যখন রিয়া পাগলের মতো কেঁদে নিজের ঘরের বালিশ ভিজিয়েছে। পরদিন রিয়া কিছু বলার আগেই অনুভব ডিভোর্সের কথাটা বলে দেয়। রিয়ার আর বুঝতে বাকি থাকে না যে অনুভবের পত্নী হিসেবে তার সময়টা ফুরিয়ে এসেছে। সে শীঘ্রই অনুভবের প্রাক্তন স্ত্রীর ট্যাগটা পাবে। রিয়া সেদিন নির্বিকার ছিল, অনুভবকে একটা কথাও বলেনি। রিয়া ভেবেছিল রাগ করে ঘর আলাদা করে দেওয়া হয়তো অনুভব তাকে মানাতে আসবে, আহ্লাদী কণ্ঠে রিয়াকে ভালোবাসা দুটো কথা বলবে। কিন্তু অনুভব তা করল না। সে রিয়ার দিকে ফিরেও দেখল না। সারা রাত কেঁদে ভঙ্গুর বিধ্বস্ত চেহারা নিয়ে সামনে বসে থাকা তার বিবাহিতা স্ত্রীর দিকে নজরও দিল না অনুভব। রিয়া সেদিন অনুভবকে ফলো করে অনুভবের সুখের সংসারে দেখা পায়, যেখানে আছে মোহিনী নামক অতি সুন্দরী এক রমণী। মোহিনীর পরনের মেটার্নিটি ড্রেস আর উঁচু পেটটা দেখে রিয়ার বুঝতে অসুবিধে হয় না যে মোহিনী অন্তঃসত্ত্বা। অনুভবের আদর যত্ন কেমন হয় তা দেখার লোভ আর দমাতে পারেনি রিয়া। জানালা দিয়ে উকি দিয়ে ঘরের ভিতরে তাকায় সে। ঘরের ভিতরে এত কেয়ারিং হাজবেন্ড যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিজে হাতে ফল কেটে খাইয়ে দিচ্ছিল। মোহিনী বারবার মাথা জাগিয়ে খাবে না বললে অনুভব মোহিনীকে পরম উষ্ণতায় জড়িয়ে কপালে চুমু খেয়েছিল গভীরভাবে। মোহিনীও স্বামীর আহ্লাদী বউয়ের ন্যায় মিশেছিল অনুভবের শক্তপোক্ত বুকের সাথে। অথচ রিয়া কখনো এইভাবে অনুভবের কেয়ার অথবা ভালোবাসা পায়নি। বিয়ের পর অনেকবার রিয়া জ্বর হয়েছে, তখন অনুভব মেডিসিন আর জলপট্টি দিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভালোবেসে রিয়ার কপালে চুমু খেয়ে বলেনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। রিয়া আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারেনি সেদিন। সারা রাস্তা চোখের জল ফেলতে ফেলতে এসেছিল মেয়েটা। নিজের প্রাণপ্রিয় স্বামী অন্য কাউকে ভালোবাসছে, অন্য কারোর সন্তানের পিতা হচ্ছে, তা দেখে বক্ষ পিঞ্জরের ভিতরের পাখিটা ক্ষতবিক্ষত হয়ে একটু বাঁচার আকুতি নিয়ে ডানা ঝাপটাচ্ছিল। হঠাৎ ট্রেন আসার শব্দে ধ্যান ভাঙে রিয়ার। নিজের করুণ ভাগ্যের উপর তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে ট্রেনে উঠে যায় সে। অনুভব বাড়ি ফিরে ফ্ল্যাটের দরজা লকড পেয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে। ঘরের সব আলো বন্ধ, অন্ধকার হয়ে আছে পুরো ঘর। সন্ধ্যাবেলা রিয়া কখনোই ঘর অন্ধকার করে রাখে না। অনুভবের সন্দেহ হয়। সে ঘরের আলো চালিয়ে রিয়াকে কয়েকবার ডাকে। সারা শব্দ না পেলে রিয়ার রুমে নক করল। ভিতর থেকেও রেসপন্স আসে না। অনুভব এবার দরজাটা খোলে। ভিতরে রিয়া নেই, রিয়ার টিকটিকেরও দেখা নেই। অনুভব ডাইনিংয়ে এলে রিয়ার রেখে যাওয়া সেই ছোট্ট বক্সটা দেখে। র্যাপিংটা খুললেই একটা চিঠি পায় অনুভব। তাতে লেখা আছে,
প্রিয় অনুভব, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কখনোই হয়তো বাসনি, তবে আমি তোমায় ভীষণ ভালোবাসি। সেই বিয়ের দিন থেকেই এই 3 বছরে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করেছি তোমার মন জয় করার জন্য, তোমাকে নিজের ভালোবাসায় সিক্ত করার। চেয়েছি ভালোবাসা নামের এক অদৃশ্য শিকলে তোমায় নিজের সাথে বেঁধে রাখবার। তবে আমি নিজের অজান্তেই ব্যর্থ হয়েছি। আমি পারিনি তোমায় নিজের করতে। এক ছাদের তলায় এক বিছানায় থেকেও যোজন দূরত্ব ছিল দুজনের মাঝে, আর সেই দূরত্বের নাম মোহিনী, যে তোমার আরেক স্ত্রী। এক স্ত্রী থাকতে আরেকজন স্ত্রী বৈধ কিনা আমার জানা নেই, তবে তাকে তুমি অনেক ভালোবেসেছ, নিজের অর্ধাঙ্গিনী করেছ, আর আমায় দেখেছো কেবল দায়িত্ব হিসাবে। এখন আমি যদি প্রশ্ন করি যে আমায় কেন ঠকালে, তবে তার উত্তর তুমি কি দেবে অনুভব? তোমায় আমি কখনোই ভালোবাসিনি রিয়া, এমন উত্তর দেবে? থাক, তবে এমন হৃদয় খানখান করা উত্তর আমার চাই না। তুমি যেদিন বলেছিলে তোমার সবুজ রং পছন্দের, সেদিন থেকে আমারও পছন্দের রং ছিল সবুজ। তোমার পছন্দের ফুল টিউলিপ জানার পর আমারও পছন্দের ফুল হয়ে উঠল টিউলিপ। এমন তোমার শত শত পছন্দের জিনিসকে নিজের পছন্দে রূপান্তরিত করেছিলাম। তোমার পছন্দের সকল কিছু আপন করে নিজের পছন্দ বর্জন করলাম, কিন্তু তোমার পছন্দের তালিকার শেষ নামটাও আমার হলো না। এই বক্সে একটা প্রেগন্যান্সি কিট পাবে, ওটা আমার। তোমার আর মোহিনীর সংসারের খণ্ডচিত্র দেখে আসার পরের দিনই জানতে পারি আমি মা হব, কিন্তু ততক্ষণে তুমি আমায় ডিভোর্সের কথা বলে দিয়েছ। তোমায় আমি অভিশাপ দেব না অনুভব, কারণ তোমায় আমি ভালোবাসি, আজও ভালোবাসি, খুব করে ভালোবাসি। কিন্তু তুমি আমায় বাসলে না, নিজের স্ত্রীকে ভালোবাসলে না অনুভব, আমায় তুমি ত্যায্য করে দিলে। তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি আমায় আমার সন্তানকে দিয়েছ। ভয় নেই, আমি ওর অধিকার বা সন্তানের দাবি নিয়ে কখনোই তোমার কাছে আসবো না। বিধাতা না করুন তোমাদের ঘরেও আর একটা রিয়া আসুক, আর তার জীবনে যদি আরও একজন অনুভব আসে। আমি তোমার কাছে একটা সুখের ঘর চেয়েছিলাম অনুভব, কিন্তু তুমি আমায় দিলে পোড়া ঘর। এখন আমি হলাম ঘর পোড়া গরু। আমি চলে যাচ্ছি অনুভব, ভালো থেকো, খুব ভালো থেকো। আর কখনো অনুভবের জীবনে রিয়া ফিরে আসবে না, নিজের মুখটা আর কখনো তোমায় দেখাবো না। এটি তোমার অপ্রিয় রিয়া। চিঠিটা পড়ে অনুভব তড়িঘড়ি করে বক্সে হাত দেয়। সেখানে একটা প্রেগনেন্সি কিট, লাল দুটো দাগ সেথায় স্পষ্ট, সাথে কিছু রিপোর্টও আছে যেখানে লেখা আছে রিয়া সন্তান সম্ভবা। অনুভব মাথা নুইয়ে পাশের চেয়ারে বসে পড়ে। এক হাতে রিয়ার প্রেগনেন্সি রিপোর্ট, অপর হাতে প্রেগনেন্সি কিট। অনুভব পকেট থেকে ফোন বের করে কল করে রিয়াকে। হাতের মুঠোয় ফোনটা বেজে উঠতেই ফোনের দিকে তাকায় রিয়া। অনুভবের কল দেখে কেটে দেয় সে, অতঃপর নাম্বারটাকে ব্লক করে দেয়। অনুভব বারবার কল করেও পায় না রিয়াকে। দৌড়ে বের হয় ফ্ল্যাট থেকে। বাইকটার স্টার্ট দিয়ে চলে যায় স্টেশনে। তার ধারণা রিয়া জলপাইগুড়ি তার বাবার বাড়িতে যাবে। টিকিট কাউন্টারে গিয়ে জলপাইগুড়ি ট্রেন সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানান ট্রেন 10 মিনিট আগে ছেড়ে গেছে। রিয়া নামের কেউ আছে কিনা জানতে চাইলে তারা জানান ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে রিয়া বসু নামে একজন আছেন। অনুভব পরের ট্রেন ধরে জলপাইগুড়ি যাবে বলে ঠিক করে। রিয়ার সাথে কথা বলা তার ভীষণ প্রয়োজন। নন্দা তার বাচ্চার মা হতে চলেছে, তাকে দেখে রাখা অনুভবের দায়িত্ব। সেদিনের পর রিয়া আর অনুভবের আর দেখা হয়নি? না, হয়নি। অভিমানী রিয়া সেদিনের পর আর কাউকে দেখা দেয়নি। দাউ দাউ করে ট্রেনের গায়ে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে রিয়ার কোমল শরীরটার সাথে তার গর্ভে থাকা 2.5 মাসের ভ্রূণটা ছাই হয়ে যায়। অনুভব রিয়ার মুখটা শেষবারের মতো দেখতে পায়নি। নিজের অনাগত সন্তানের অস্তিত্ব অনুভব করার আগেই অনুভবের ঔরসজাত ভ্রূণ তার মায়ের সাথে পুরে নিঃশেষ হয়ে গেছে। ক্ষমা চাইবার মতো অবকাশও রিয়া দেয়নি তাকে। রিয়া নিজের কথা রাখলেও অনুভব নিজের কথা রাখতে পারেনি। রিয়ার চলে যাওয়া সে একদমই মেনে নিতে পারেনি।
নিজের মনকে বুঝিয়েছিল সে রিয়ার প্রেমে পড়বে না। জীবিত রিয়াকে অনুভব ভালোবাসেনি, কিন্তু মৃত রিয়াকে অনুভব ভালোবেসেছে। হারিয়ে শিখেছে অনুভব। পদে পদে রিয়ার অনুপস্থিতি টের পেয়েছে সে। মোহিনীর সাথে সংসার করেছে, কিন্তু 3 বছরে রিয়ার সংসারে তার মন পড়েছিল। অনুভব বুঝেছিল রিয়া তার আত্মার স্বত্বাধিকারী ছিল। যে রিয়াকে সে অবহেলা করেছিল, সেই রিয়াকে আজকে সে ভালোবাসে। তবে বড্ড দেরি করে ফেলেছে অনুভব, বড্ড দেরি। এরপর কেটে গেছে আরও কিছুদিন। রিয়ার চলে যাওয়ার পর একটা রাতও শান্তিতে ঘুমোয়নি অনুভব। রিয়া নিজের সমস্ত স্মৃতি নিয়েই ঘর ছেড়েছিল, তাই রিয়াকে একটু অনুভব করার মতো কিছুই ছিল না অনুভবের কাছে। কথায় আছে না, কেউ শিখেও হারায়, কেউ কেউ হারিয়েও শেখে। সামঞ্জস্যহীন এই শেখার মাঝে একজনকে হতে হয় অবহেলার বকুল ফুলের মালা, অন্যজন হয় সেই মালার স্বত্বাধিকারী, যে সতেজ মালার কদর না করে শুকনো মালার স্মৃতিচারণ করে।